সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এখন থেকে রাজনৈতিক দলের অপরাধের বিচার করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অধ্যাদেশের ক্ষমতা বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করেছেন। সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন, যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত, নিবন্ধন বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। নতুন সংবিধান প্রণয়নের আগে ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করাই সমাধান নয়, ক্ষমতার ভারসাম্য আনাই জরুরি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের বিচারের উদ্যোগ ও কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানায় বিএনপি। দুপুরে নাগরিক কোয়ালিশন রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা। গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। এটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান গ্রহণ করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। আমরা পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে নিয়ে আসতে পারি, যেগুলো সময়ে সময়ে সমাজের চাহিদা অনুসারে আমরা পরিবর্তন করতে পারব। সংবিধানে একবার একটা আর্টিকেল সংযোজন হয়ে গেলে সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান, সেই বিধান ছাড়া কখনো সংশোধন করা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। সাতক্ষীরা সহ বিভিন্ন সীমান্তে পুশিন করাচ্ছে ভারত, কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। বলেন, মুগ্ধ ওয়াসিম ফাইয়াজদের রক্ত ছড়িয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছিল শেখ হাসিনা। এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন, এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা করে নির্বাচন দিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে শান্তি ফেরানো দরকার। দল, মত, ধর্ম নির্বিশেষে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের ডিসি হিলের সামনে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রার উদ্বোধনের আগে এসব কথা বলেন তিনি। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ করতে চাই। সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আরো শান্তি চাই না বাংলাদেশে। আমরা বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশ পেলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। শনিবার রাতে অন্তর্বর্তী সরকার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর থেকেই দাবি ওঠে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের। এরই প্রতিক্রিয়ায় এই কথা জানান কমিশন সচিব। জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে সোমবার কমিশনারদের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন।
আমরা কালকে রাত্রে 11:30 কি 11:15টার সময় আসিফ নজরুল স্যার একটা স্টেটমেন্ট করছেন, পাবলিক মানে দিয়েছেন। এখন উনি নিজেই বললেন যে আগামী কালকে অফিসে প্রথম কার্য দিবসে এ সংক্রান্ত আদেশটা না পেলে কি আমাদের কিছু করার সুযোগ আছে? আমরা কালকে আদেশ হলে আমরা সেই মোতাবেক যেভাবে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা তো নিতে হবে, এটা তো ব্যতিক্রম করার তো কোনো সুযোগ নেই, তাই না? এটা তো আমাদের তো আগে আদেশটা পেতে হবে, কাগজটা না পেলে এটা তো আপনিও বুঝেন। মানে কাগজ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় সন্তুষ্ট নন জুলাই আন্দোলনে আহতরা। স্বৈরাচারী এই দলটিকে চিরতরে নিষিদ্ধের দাবিতে তাই আজও শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন তারা। চান রাজপথ থেকেই জুলাই সনদ এবং সুচিকিৎসার ব্যবস্থা। আর সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী। বিস্তারিত নাইম আলচিকের রিপোর্টে। শুক্রবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। একদিন পর শনিবার তাদের দাবি মেনে নিয়ে বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এই ঘোষণার পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ঘরে ফিরলেও রাজপথে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে জুলাই আহতরা। শাহবাগ অবরুদ্ধ করে সকাল থেকে রাজপথ দখলে রেখেছেন তারা। সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দাবি জানান স্বৈরাচার দলটিকে চিরতরে নিষিদ্ধ করার। 10 মাস অতিবাহিত হতে যাচ্ছে, আমরা বারবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। আমরা চাই আওয়ামী লীগ অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। এই শহীদদের মুখের দিক তাকিয়ে 22,000-এর উপরে আহত এদের মুখের দিকে তাকিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগকে কি আবার পুনর্বাসন করা সম্ভব? আমরা বেঁচে থাকতে সম্ভব না। যতক্ষণ তাদের দাবি মানা না হবে ততক্ষণ রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের কথা হলো আমাদের চিকিৎসা, যে এই যে 9-10 মাস ধরে বলতেছে আমাদেরকে চিকিৎসা দেবে, এখনো তো আমাদেরকে উন্নত চিকিৎসা দিতেছে না। জয় দিন জয় রাত লোক আমরা এখান থেকে জুলাই সনদ নিয়ে যাব। গেল 3 দিনের এই আন্দোলনে শাহবাগ অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমি আমার মাকে নিয়ে আসছি হাসপাতালে, উনি সিবিএ পেশেন্ট, মানে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এখন আবার ওনার শ্বাসকষ্ট হচ্ছে, নিয়ে আসছি। এখন আনতেও কষ্ট হচ্ছে। বাসে সোজা যাতে পারছে না, ঘুরে যাওয়া লাগবে, রিক্সাও সোজা যাতে পারছে না, ঘুরে আসা লাগবে, যাওয়া লাগবে। রোগী নিয়ে একটু ভোগান্তির ভিতরে আছে আর কি। ভোগান্তি মানে খুবই ভোগান্তি, সাধারণ জনগণের খুবই ভোগান্তি। আন্দোলনের ফলে বাংলা মোটর মৎস্য ভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নিষিদ্ধ সংগঠনের কোনো লোকের কার্যক্রম ঢাকায় চলবে না। কেউ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এসপিদের নির্দেশ দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি। এ সময় ডিআইজি বলেন, বিগত সময়ে উচ্চবিলাসী অপেশাদার বাহিনী পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এখনো যদি কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এ সময় ডিআইজি বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় করে তুলতে চান তিনি। অপরাধী বা অধীনস্থ পুলিশের কোনো অপরাধ হলে তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিআইজি। বলেন, টপ টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করবেন তারা। এই অ্যাপসের মাধ্যমে যে কোনো তথ্যদাতার নাম গোপন রাখার কথা বলেন তিনি। যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে। দানকারী 20 শহীদদের, যাদের আত্মত্যাগ দেশবাসী জানবে, যাতে করে এই আইন শৃঙ্খলা। ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছি। কোনো রকম অন্যায়, অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা সরকার দিয়েছে সেটিতে সন্তুষ্ট নন জুলাই অভ্যুত্থানে আহতরা। তারা চান স্বৈরাচারী এই দলটিকে চিরতরে নিষিদ্ধ করার। এ বিষয়ে আরও খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জুলাই অভ্যুত্থানের আহতরা এখন কি বলছেন?
সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে আসলে সাময়িকভাবে কর্মকাণ্ড স্থগিত নয়, চিরতরে নিষিদ্ধের দাবিতে, অর্থাৎ চিরতরে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে, এই দাবিতে কিন্তু জুলাইয়ে যারা আহত হয়েছিলেন তারা আজ শাহবাগ অবরুদ্ধ করে আজকেও কিন্তু আন্দোলন তাদের চালিয়ে যাচ্ছেন। যেমনটি দেখছেন যে সকাল থেকে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে এবং তীব্র তাবদাহ উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি হলো চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে বিচার চলাকালীন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেছে সরকার, তবে তারা সেটি চাচ্ছেন না। তারা চাইছেন যে পুরোপুরিভাবে চিরতরে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, যেহেতু জুলাই এবং আগস্টে বাংলাদেশে যারা আন্দোলনকারী ছিলেন তাদের উপরে নির্বিচারে হামলা চালানো হয়েছে, যাতে প্রায় 2,000 মানুষ তাদের প্রাণ দিয়েছেন এবং প্রায় 30,000 মানুষ আহত হয়েছেন। তো যারা হলো এই ধরনের অত্যাচার অনাচার নিপীড়ন করেছে, 17 বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, সেই রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে, সেই দাবিতেই তারা এখানে অবস্থান করছেন। তারা বলেছেন যে এর আগে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে তারা এখানে এসেছিলেন এবং তারা হলো সরকারের যেই সিদ্ধান্ত সেটিতে আশ্বস্ত হয়ে ফিরলেও তারা হলো এতে আশ্বস্ত হতে পারছেন না এবং যার কারণেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি যদি বলতে চাই যে এই যে শিক্ষার্থী এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি তাদের যারা আহত রয়েছেন তাদের হলো চিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা এবং পাশাপাশি তাদের যে জুলাইয়ের হলো সনদ সেটি কিন্তু তারা এই আন্দোলন চলা অবস্থায় নিজেদের হাতে নিয়ে ঘরে ফিরতে চান, এমনটি কিন্তু এখান থেকে দাবি তারা জানিয়েছেন। তাদের দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সব শেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শাহবাগে আজও অবস্থান কর্মসূচি চলছে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইমাল জিকো। যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের 62 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। 13 মের পর থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের 62 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রার পারদ। প্রখর রোদ আর তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তাপ প্রবাহের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই, তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাইরে আসতে প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ হঠাৎ করে তাপমাত্রাটা এতটা প্রখর যে মুখে মনে হচ্ছে কেমন একটা গরমের তাপ লাগছে। ভাড়া হচ্ছে না, গরমে অনেক কষ্ট মানুষের, ছুটির দিন ভাড়া না, প্রচন্ড তাপমাত্রার বাইরে বের হওয়া যাচ্ছে না, প্রয়োজনের তাগিদেই বের হওয়া। গরমে মানুষজনের বাড়াচ্ছে না, এখন বর্তমানে খুব কষ্ট দিন কাটাচ্ছি আমরা, ব্যবসা বাণিজ্য নাই। আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকবে। তবে ঢাকার প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 13 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে, সে সময় হয়তো তাপমাত্রা কিছুটা কম হওয়ার সম্ভাবনা। গত 3 দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তাপপ্রবাহের আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহীতে এখন তাপমাত্রা কত, আবহাওয়া অফিস কি বলছে, আর এই তাপপ্রবাহের প্রভাব জনজীবনে কতটা দেখছেন? রাজশাহীতে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিন থেকে চলা মাঝারি তাপপ্রবাহে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া যারা
মানুষ রয়েছেন, দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক, তারা নাজেহাল অবস্থা তাদের। আমরা রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তীব্র গরমের কারণে তারা ঠিকমতো ভাড়া পাচ্ছে না, কারণ সাধারণ মানুষ বাইরে একেবারেই কম। আর সেই আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া রাজশাহী সহ বেশ কিছু জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। সকাল 9টায় তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, দুপুর 12টায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা ছিল মাত্র 36%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের রূপ নিচ্ছে। আর বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে, বের হলেও ছাতা নিয়ে বের হতে এবং সাথে পানি রাখতে, যেন ঘন ঘন পানি পান করা যায়। আর বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদের ব্যাপারে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যেন প্রয়োজন ছাড়া তাদেরকে কোনো অবস্থাতে ঘর থেকে বের না করা হয়। আর তাপপ্রবাহের ফলে রাজশাহীর যারা খেটে খাওয়া মানুষ, যারা ছোট ব্যবসায়ী, যারা দিনমজুর রয়েছেন, তারা বিপাকে পড়েছেন। যে দিনমজুররা জানিয়েছেন যে তারা কাজের সন্ধানে বের হতে পারছেন না, বের হলেও কাজ পাচ্ছেন না, রিক্সা চালকরা ঠিকমতো ভাড়া পাচ্ছেন না। এছাড়া ফুটপাতের ধারে যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের বিক্রিও কিন্তু অনেক কমেছে, কারণ ক্রেতার সংখ্যা কিন্তু অনেক কমেছে। তবে আরও কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তারা বলছে যে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাজশাহী সহ আশেপাশের বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহের থেকে আপাতত সুরক্ষিত থাকার কথা কিন্তু বলছেন জেলা প্রশাসকরা। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে এবং রাজশাহীতে যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন চলমান থাকবে বলে জানিয়েছেন। আর দিনের শুরুতে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তাপমাত্রা এবং সেই সাথে কমে বাতাসের আর্দ্রতা। সকাল 6টা থেকে কিন্তু তাপমাত্রা দুপুর 3টার মধ্যে প্রায় 1.5 গুণ বেড়ে যায়। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সবাইকে সাবধানে থাকার ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরও খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। পৃথিবীতে সবচেয়ে বড় যোদ্ধার নাম মা। জীবনযুদ্ধের প্রতিটি মুহূর্ত যার শঙ্কায় ভরা। কখনো মা হয়ে ওঠেন দুর্বার ফিনিক্স পাখি, নিঃশেষ থেকেও যাকে ফিরতে হয় যুদ্ধের ময়দানে। সন্তানের জন্য এমন অদম্য লড়াই, তবুও নেই কোনো অভিযোগ। মায়ের প্রতি ভালোবাসা জানানোর বিশেষ দিন আজ। শকুন আমিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। মা এক শব্দ, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস। যার পৃষ্ঠা জুড়ে নানান চরিত্রে হাজারো অনুভূতি, গদ্য পদ্যের রং তুলিতে যিনি সন্তানের রঙিন ভুবন। বিজ্ঞানের ভাষায় প্রসব যন্ত্রণা একসঙ্গে 10টা হাড় ভাঙার থেকেও তীব্র, অথবা মৃত্যুকে আলিঙ্গন। সবটা জেনে বুঝেও মা হবার তৃষ্ণা যেন সবকিছুর ঊর্ধ্বে। 10 মাস 10 দিন যেন দীর্ঘতর বন্ধুর পথ। অপেক্ষা পেরোলেই মাতৃত্বের আনন্দটা অনাবিল। অনেক সময় অনেক অসুস্থ বোধ হয়, আবার ঠিক হয়, আবার যখন নড়াচড়া করে তখন অনেক বেশি ও মনে হয় যে ও খুব উৎফুল্ল, আমিও খুব উৎফুল্ল। 10 মাস পরে যখন ওর চেহারাটা দেখতে পাবো, তখন তো আমার কাছে আর পৃথিবীর এর চেয়ে ভালো লাগার আর কিছু হতে পারে না। আমার মা ভীষণভাবে সিক, সে ডিমেনশিয়া রোগী, তার কোনো কিছুই মনে থাকে না, সে কাউকে চেনে না ওভাবে। তার মাথায় এটা আছে এখনো যে আমার একটা বাচ্চা হয়েছে, এবং সে মাঝে মাঝে বলে, যখন আমি তাকে খাওয়াই দেই তখন বলে, তুমি খাইছো? মাকে ছুঁয়ে দেখা, তার গায়ের গন্ধ যেন সপ্তসুর, যে সুরে ছন্দপতন আছে, তবে নেই কোনো অভিযোগ। আমার বাচ্চাটার মা আসলে আমার মাটাও। উনি আমাকে সহ আমার বাচ্চাকে যেভাবে কেয়ার করে আমার পাশে থেকেছে, আমার ছেলেটা হওয়ার 1-2 মাস পরে আমি প্রথম ফিল করতে পারি যে মা আসলে কি। আম্মু আমাকে হলো
খাইয়ে দেয়, আম্মু আমাকে স্কুলে নিয়ে যায়। আমার অনেক রং, আমি সবগুলো রং ভালোবাসি। মা যেন এক ব্যাংক, যার ফল্টে জমা রাখা যায় খুচরো যত আবেগ, বিনিময়ে বিনা সুদে নেওয়া যায় সীমাহীন স্বার্থহীন ভালোবাসা। প্রথম মা হওয়ার সন্তান অনুভূতি অন্যরকম আলাদা, মানে মনে মানে বুকে অনেক শান্তি। আম্মা যে খুব মারতেন তা না, কিন্তু মানে রেগে গেলে হয়তো পানির অন্য মানে আমাদের পাশ দিয়ে হয়তো পায়ের কাছে ছুঁড়ে মারলেন, ডাল ঘুটনি ঢিল মারলেন, এরকম আর কি। গল্প শোনো শিশু। সন্তান যতই বড় হোক না কেন, মাই তার নিশ্চিত আশ্রয়। গল্পে, আড্ডায় কিংবা বায়নায়, যেখানে ডানা মেলে অহেতুক অযৌক্তিক আবদারের ডালি। মাকে ছাড়া আসলে এক মুহূর্ত থাকতে পারি কিনা আমার সন্দেহ আছে। প্রত্যেকটা নারীকেই আমার মনে হয় যে মাতৃত্বকে লালন করে। সন্তানের জন্য মায়ের লড়াইটা কেবল প্রতিদিনের নয়, প্রতিটি মুহূর্তের। তাই প্রতিটি মুহূর্তই হোক মায়ের প্রতি ভালোবাসার। মা দিবসে এই হোক প্রত্যয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত 5 জন আহত হন। শনিবার রাত 10:30টার দিকে পৌর সদরের চাঁচকোড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরির মাঠে ঘটনা ঘটে। পুলিশ জানায়, মতবিনিময় সভা শেষে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের সাথে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় গুলিতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ সহ গুলিবিদ্ধ হন 2 জন। এবারে ভারত পাকিস্তান সংঘাতের খবর। যুদ্ধবিরতির পর ছন্দে ফিরতে শুরু করেছে কাশ্মীর। সংঘাত থামলেও দুই দেশের সম্পর্ক নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে ভারত পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন, দীর্ঘদিনের এই সংকট সমাধানে তিনি এবার উদ্যোগ নেবেন। এদিকে সাময়িক নয়, স্থায়ীভাবে সমাধানের আহ্বান জানিয়েছে ওআইসি সহ বিশ্ব নেতৃবৃন্দ। রোববার সকাল থেকে আবারও প্রাণবন্ত পর্যটন নগরী কাশ্মীর। যুদ্ধবিরতির খবরে সকাল থেকেই ফিরছেন সাধারণ মানুষ। তবে চিরবৈরী উভয় দেশের সংঘাত কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না সাধারণ মানুষের মনে। এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। जो मोटर शेल्स, मिसाइल्स, ड्रोन अटैक्स हो रहे थे, उसने तमाम जो यहाँ पर जम्मू एंड कश्मीर और उस पार भी इस पार भी उनका जीना मुश्किल किया था। कभी डर था लोगों के मन में, अब वो बेचारे सांस भी ले पा रहे हैं। और ये चीज़ इसलिए अच्छी है कि गवर्नमेंट के लिए भी अच्छी है, क्योंकि अगर वॉर होती तो हमारा देश 10 साल पीछे चला जाता। সংঘাত থামলেও উভয় দেশের বাণিজ্য এবং কূটনৈতিক যোগাযোগ থমকে রয়েছে। এদিকে একাধিক চুক্তি বাতিল নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ইসলামাবাদ, দিল্লি। স্থগিত থাকছে সিন্ধুর পানি চুক্তি। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে বিশ্ব নেতাদের ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জিম্মেদার রিয়াসত কে তৌর পর ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ। দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই। এছাড়া সিন্ধুর পানি সহ অন্য ইস্যুর সমাধান দরকার। জংবন্দি কি তজবীজ। এদিকে যুদ্ধবিরতির পর আবারও উভয় দেশের রাষ্ট্রপ্রধানদের ধন্যবাদ দিয়ে ট্রাম্প জানালেন, এবার কাশ্মীর সংকট নিয়ে তিনি আলোচনা করবেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীও জানিয়েছেন, কাশ্মীর নিয়ে স্থায়ী সমাধান দরকার। এই খবর বিশ্বকে আনন্দিত করেছে। ইতিবাচক ভূমিকায় আমরা খুশি। তবে এটি বোঝা উচিত স্থায়ী নাকি অস্থায়ী। সংকট একেবারে সমাধান দরকার। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ওআইসি। সেই সাথে অমীমাংসিত ইস্যুগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। জাতীয় সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে যোগ হচ্ছে না নগর ও অঞ্চল পরিকল্পনার 10টি প্রস্তাব। তবে সংস্কারের প্রতি সোচ্চার হবার আহ্বান জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে সিডাব কনভেনশন সেন্টারে আয়োজিত বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত
চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও বলেন, স্বৈরাচার সরকার পতনের পর সংস্কার নিয়ে বারবার কথা হলেও সেখানে জনসাধারণের এবং তাদের অধিকার নিশ্চিতকরণের আকাঙ্ক্ষার সাথে কোনো মিল নেই। সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, দেশের প্রতিটি এলাকা পরিকল্পনার আওতায় আনা হলেও কিছু অঞ্চল পরিকল্পনার বাইরে রাখা উচিত। এতে জীববৈচিত্র্যে ভারসাম্য থাকবে। এগুলোর ফলে শরীরটা সৃষ্টি হয়েছে, এগুলোর সাথে মনে হয় যেন ওই যে আমি কোনো যোগসূত্র দেখতে পাই না তাদের কথার সাথে এগুলো দূর করার মতো, এগুলো দূর করার জন্য তাদের যে সকল সৃজনশীল এবং বুদ্ধিদীপ্ত এবং সুদসই যে সকল প্রস্তাব থাকার কথা সেগুলো অভাব। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।